দেখো লাস্ট ক্লাসে আমরা প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ হার্ড ওয়াটার এটা আমরা পড়েছি। আজকে আবার একটু রিপিট করে আমরা নেক্সট টপিকে চলে যাব। প্রথমটা দেখো স্কেল ফরমেশন। ফার্স্ট যে প্রবলেমটা আমরা এখানে আলোচনা করব সেটা কি? স্কেল ফরমেশন। আচ্ছা, স্কেল ফরমেশন হয় যখন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কম্বাইন্ড অথবা একত্রিত হয়ে যায়, অ্যাসোসিয়েশন হয়, তখন হচ্ছে স্কেল তৈরি হয়, ফরমেশন হয়। যদি তোমার হার্ডনেস মানে ওয়াটারের মধ্যে হার্ডনেস থাকে অথবা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট কার্বনেট এই জাতীয় লবণগুলো দ্রবীভূত থাকে, তাহলে সেখানে স্কেল ফরমেশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এখানে দেখো যদি বাইকার্বনেট জাতীয় লবণ ক্যালসিয়াম বাইকার্বনেট এই জাতীয় লবণ যদি পানিতে থাকে, আমরা এই যে স্কেলটা কোথায় হয়, যে পাত্রে অথবা বয়লারে আমরা নরমালি কি করি, হিট পানিতে হিট দিয়ে স্কেল তৈরি করি অথবা যে কোনো কাজ করি। তো সেক্ষেত্রে যদি পানির মধ্যে তোমার ক্যালসিয়াম বাইকার্বনেট আর হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এই জাতীয় লবণ যদি দ্রবীভূত থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, প্রথম কাজটাই হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট প্রোডিউস হবে না, তারপর কি হবে, কার্বন ডাই অক্সাইড হবে না, পানি হবে না। সেম রিঅ্যাকশন আমরা শুরু থেকে দেখে আসছি, শুরু থেকে আমরা এটা বলে আসছি। সিমিলারলি তুমি যদি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট দেখো, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম কার্বনেট তারপর কি হচ্ছে বলো, কার্বন ডাই অক্সাইড পানিতে হচ্ছে, তাই না? আচ্ছা, এটা যে বাইকার্বনেট থাকা মানে কি, এখানে জাস্ট আমরা কি দিচ্ছি, হিট দিচ্ছি না, সিম্পলি হিটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, টেম্পারারি হার্ডনেস রিমুভ করতে পারি, অথবা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই সল্টগুলো আমরা জাস্ট হচ্ছে প্রেসিপিটেট করতে পারি অথবা অধক্ষেপ করতে পারি, পানি থেকে সেপারেট করতে পারি। তাহলে জাস্ট আমরা সিম্পলি যদি পানিতে বাইকার্বনেট জাতীয় ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মেটালিক সল্টেড বাইকার্বনেট জাতীয় লবণ কি পরে ক্লাসে কি সমস্যা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট জাতীয় লবণ পানিতে দ্রবীভূত থাকলে সেটাকে আমরা যদি সিম্পলি বয়লিং করি, নরমালি আমরা কি করি, বয়লারে যে পানিগুলো নিয়ে আসি সেটা স্টিম জেনারেটরের জন্য বয়লার ইউজ করি না, সেই জায়গাগুলোতে নরমালি আমরা হিট দিই, এবং হিট দিলে তখন কি হয়, এই বাইকার্বনেটগুলো ক্যালসিয়াম কার্বনেট প্রোডিউস করে, কার্বন ডাই অক্সাইড প্রোডিউস করে, আর হচ্ছে পানি তো থাকে, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট সেম। এবং সেই ক্ষেত্রে দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট কি এখানে আসে না, তাহলে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এখন কি হয়ে গেছে, ম্যাগনেসিয়াম কার্বনেট হয়ে গেছে না এই স্টেজে। আচ্ছা, এটা কি পানির মধ্যে আছে না, সে আবার পানির সাথে বিক্রিয়া করে কি করে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রোডিউস করে। আচ্ছা, আর এই ক্যালসিয়াম বাইকার্বনেট এই পানির মধ্যে কি তৈরি করে আসে, ক্যালসিয়াম কার্বনেট আসে না, এই পাত্রের মধ্যে বয়লারের মধ্যে আসে না, তাহলে কি ক্যালসিয়াম কার্বনেট প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি এখন লাস্ট দুইটা প্রোডাক্ট না, বাই প্রোডাক্ট না। আচ্ছা, এই দুইটা যখন হচ্ছে পাত্রের তলায় জমা হতে থাকে সেটাকে আমরা বলি কি স্কেল, বুঝছো? আচ্ছা, এটা আমরা অনেকবার বলছি,
heat loss by pipe scaling up to 40% for 20 millimeter scale thickness of scale তোমার এই যে এখানে তুমি যদি এই পাত্রের বয়লারের গায়ে যদি এভাবে স্কেলগুলি ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের এই কম্বিনেশনটা এখানে কন্টিনিউয়াসলি জমা হতে থাকে এর থিকনেসের উপরে ভিত্তি করে কি হয় তোমার হিট লস সেই হিট লসটা কোনটা কত মিলিমিটার হয় সেটা আমি একটু দেখাই দিচ্ছি স্কেলটি বুঝতে পারছো এটা শুধু টেম্পারেচার হার্ডনেসের ক্ষেত্রে এভাবে কনভার্ট হয়ে স্কেল ফরমেশন আচ্ছা এই স্কেলের এই থিকনেসটা এখান থেকে এই থিকনেসটা কন্টিনিউয়াসলি প্রসেস করতে করতে স্টিম জেনারেট করতে করতে অথবা ওয়াটারকে হিট দিতে দিতে আস্তে আস্তে স্কেলের পরিমাণ বাড়তে থাকে ডিপোজিশনের পরিমাণও বাড়তে থাকে থিকনেস বাড়তে থাকে তোমার হচ্ছে 1 মিলিমিটার থিকনেস হলে হিট লস হয় কতটুকু জানো approximately 10% 2 মিলিমিটার হয় অথবা 3 মিলিমিটার হয় তাহলে হচ্ছে তোমার 70% হিট লস হয় যদি 5 মিলিমিটার হয় তাহলে হচ্ছে তোমার 22% এটা হচ্ছে হিট লস হিট কিভাবে তুমি দিচ্ছ বয়লারে হিট কি দিতে হয় আগুন জ্বালা দেওয়া হয় চুলা দিয়ে এনার্জি সাপ্লাই করা হয় তাই না গ্যাসের মাধ্যমে অথবা তোমার ইলেকট্রিসিটি যেটাই বলে গ্যাসের ইলেকট্রিসিটি যেটা এনার্জি তোমার এনার্জি কি হচ্ছে এনার্জি আচ্ছা 10 মিলিমিটারের জন্য হচ্ছে তোমার কত 30% হিট লস হয় আর হচ্ছে 20 mm এর জন্য 40% অ্যাবভ 40% অ্যাবভ 40% এখন বিষয়টা দেখো তোমার যদি এত পরিমাণ এনার্জি লস হয় তাহলে কি হবে তোমার কস্ট বেড়ে যাবে না আচ্ছা আরেকটা জিনিস দেখো তুমি যখন এটাকে হিট দিচ্ছ তখন বাইরের ভিতরে যে পানিটা কিন্তু সরাসরি হিটটা পাচ্ছে না কারণ এই স্কেল লেয়ারের কারণে তুমি এই বয়লার চারপাশটা মেটালিক হওয়ার কারণে এটা কিন্তু পুরো হিটটাই সেই হিটটা অ্যাবজর্ব করতেছে কিন্তু ভিতরেও ওইভাবে হিটটা কন্ডাক্ট হচ্ছে না তখন কি হয় ইমব্যালেন্স হয় না হিটের তখন কি সেখানে হিট ইমব্যালেন্সের কারণে কি সংকোচন প্রসারণ এক্সপেনশন অথবা তোমার কি বলে সেই এইটা যদি ঠিক মতো না হয় তখন সেটা কি হয় ব্লাস্ট করে তাই না বয়লার ব্লাস্ট করে দেখছো না শুনছো আচ্ছা এটা হচ্ছে স্কেল ফরমেশন লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম এরপরে আসো রিঅ্যাকশনের সোর্স এটা শুরু থেকে আমরা বলতেছি পানিতে যদি হার্ডনেস থাকে খরতা থাকে তাহলে পানিতে সাবান ফেনা উৎপন্ন করে না এবং সবটা কি করে সাবান হতে হলে আমরা কি বলছিলাম সাবান হতে হলে কোন ধরনের সল্ট হতে হবে কোন ধরনের মেটালিক সল্টের হতে হবে সাবান হতে হলে সোডিয়াম পটাশিয়াম ঠিক সাবানের ক্ষেত্রে আমরা বলে থাকি যে ইন জেনারেল ডেফিনিশনে সোডিয়াম আর পটাশিয়ামের মেটালিক সল্টকে আমরা সাবান বলি আচ্ছা তার স্ট্রাকচার ডিফারেন্ট এই জন্য আমরা এটা জানি কি যেমন স্টাইলিক অ্যাসিড তাই না সিরিয়াসলি বুঝতেছে স্যার এই বল স্যার এই বাহ আরে বাহ আসলে কি কিচ্ছু না মতি বাইরে আরে বল রে মত আরে বাহ বসো দাদা কি হলো ডরে গেছি আমি আরে কই স্যার এটা করে আছে আচ্ছা এটা অফ করো পজ করে দিচ্ছি সোডিয়াম এই যে স্টাইলিক অ্যাসিড না এটা স্টাইরেট সোডিয়াম স্টিয়ারেট আচ্ছা এটা হচ্ছে সাবান পটাশিয়াম স্টাইরেট সোডিয়াম স্টাইরেট পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে স্টাইরিক অ্যাসিডে বিক্রিয়া করে আমরা
সোপ অথবা সাবান তৈরি করতে পারে। আচ্ছা, এখন দেখো নর্মালি হার্ডনেস থাকলে কি হয়, সাবানের পানিতে যদি তোমার পার্মানেন্ট হার্ডনেস থাকে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট অথবা সালফেট এই জাতীয় লবণ থাকে, তাহলে সেটা কি করে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের সল্ট কনভার্ট করে দেবে সাবানকে। এটা অনেকবার তোমাদের বলছি, এটাকে আমরা অনেকবার বলেছি, যদি এটার পানিতে ক্যালসিয়াম সালফেট থাকে তাহলে কি হবে, C17 কি 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 Then he has said something. আচ্ছা দেখো C17 H35 C00 তোমার কি হবে ক্যালসিয়াম, এটা হচ্ছে তোমার একটা সল্ট হবে, প্লাস হচ্ছে সোডিয়াম সালফেট। রিঅ্যাকশনগুলো সবাই তাহলে এইখানে কি তোমার সাবানের যে ডেফিনেশন সেখানে আছে কিছু, না তাহলে এটা ক্যালসিয়াম স্টেরেট হয়ে গেল, এটা হচ্ছে এমন ইনসoluble হয়ে গেল, এটা হচ্ছে ওয়াটার ইনসoluble, এটা হচ্ছে ওয়াটার ইনসoluble। তুমি এই পাশে আসো, ভয় পাচ্ছ এখানে আসো। এটা দাও, এটা দাও। আস্তে। আচ্ছা, এখন দেখো তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে আসলে পানিতে যদি হার্ডনেস থাকে লেজার ফর্ম হয় না, অথবা সাবানের অপসর হয়। ঠিক আছে, কীভাবে হয় যে রিয়াকশন উইথ সোপ এইভাবে, আর ডিটারজেন্ট সাবান আমরা নর্মালি টেক্সটাইল ওয়েট প্রসেসিংয়ে স্কাউরিং, ব্লিচিং এবং আদার্স ফিনিশিং প্রসেসে আমরা ইউজ করে থাকি। তো সেই প্রসেসগুলো আমাদের প্রবলেম হয়। রিয়াকশন উইথ ডায়াস্টপ, এটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে বলেছি, ডায়াস্টপের শেড চেঞ্জ করে দেয়, শেড টোন এগুলো চেঞ্জ করে দেয়। আর এর পাশাপাশি হচ্ছে তোমার পড়াশোনা অফ বয়লার, পড়াশোনার বাংলা কি? পড়াশোনা মানে ক্ষয়, ক্ষয়, পড়াশোনা মানে ক্ষয়, পড়াশোনা বয়লার মানে বয়লার ক্ষয়। আচ্ছা, একটা হচ্ছে বয়লারে স্কেল করে সেটা হচ্ছে হিট লস হওয়া এবং বয়লার ব্লাস্ট হওয়া একটা ইস্যু। আরেকটা হচ্ছে বয়লার যদি মেটালিক হয়, আয়রনিক হয়, তাহলে সেই থেকে রাস্ট পড়ে, তাই না? অথবা মরিচা পড়ে, অথবা তোমার যেটাকে কি বলে ক্ষয় হয় অনেক সময়, এবং সেটা কি হয়েছে দেখো, আমি আর লিখতেছি না, সময় নষ্ট করতেছি না, আমাদের আরো আগে যেতে হবে। এখানে দেখো পানিতে যদি তোমার বিভিন্ন ধরনের অক্সিজেন থাকে, তাই না, কার্বন ডাই অক্সাইড থাকে না পানিতে, পানিতে কার্বন ডাই অক্সাইড থাকে, ডিজলভ অক্সিজেন থাকে। আচ্ছা, এবং সেটা কোন ফর্মে থাকে, কার্বন ডাই অক্সাইড ফর্মে। আচ্ছা, সেটাই হচ্ছে পানিতে যদি এরকম আয়রন থাকে এবং পানি আছে এবং ডিজলভ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ফর্মে আছে, আচ্ছা সেটা কি তৈরি করতেছে, যদি ওই পানিতে, এটা হচ্ছে পানির নর্মাল একটা স্ট্রাকচার, যদি এই পানিতে তোমার আয়রন থাকে তাহলে কি হয়, ফেরিক কার্বনেট প্রডিউস হয়, এবং সেটা আবার কি করে, এটা আবার পানির সাথে বিক্রিয়া করে ফেরাস হাইড্রোক্সাইড প্রডিউস করে। ফেরাস হাইড্রোক্সাইডটা হচ্ছে তোমার পড়াশোনা বয়লারের জন্য রেসপন্সিবল। আচ্ছা, এরপর হচ্ছে এই যে দেখো ইনসoluble সোপ তৈরি হয়েছে না, ওয়াটার ইনসoluble, পানিতে অদ্রবণীয়, সেটা যখন টেক্সটাইল ম্যাটেরিয়াল এই পানি দিয়ে তুমি ট্রিট করতে যাবে তখন হচ্ছে সাবান এইভাবে অদ্রবণীয় সল্ট হিসেবে কাপড়ের উপর জমা হয়। পাশাপাশি তুমি যদি ড্রাইং করতে যাও সেটাও ইনসoluble করে দেয়। আচ্ছা, এরপর আসেন তোমার বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে, যেমন প্রবলেম অফ ওয়াটার অফ সুইটেবল কোয়ান্টিটি ফর প্রসেসিং অফ টেক্সটাইল প্রোডাক্টস, সাপ্লাইস অফ ওয়াটার ফর বয়লার বেস্ট ফর পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, পাওয়ার প্ল্যান্টের জন্য একটা প্রবলেম, তাহলে হিউজ পাওয়ার এনার্জি প্রয়োজন হয়। আচ্ছা, এটাই ছিল হচ্ছে লাস্ট ক্লাস।
কি আচ্ছা লেকচার 3 আছে এখন দেখো ওভারঅল প্রবলেমগুলো লাস্ট যে 4-5টা ক্লাস আমরা দিলাম, আমরা প্রথম থেকে কি করছিলাম একটু আপনারা রিমাইন্ডার রিকলিং করতে পারো? জি স্যার বলো তো কি কি করছিলাম? প্রথমে ছিল ওয়াটার পিউরিফিকেশন আমরা প্রথম থেকে কি কি বললাম? ওয়াটার মিনস পিউরিফিকেশন ওয়াটারের বেসিক ধারণা নিলাম, তাই না? জি স্যার তারপর হচ্ছে তোমার হার্ডনেস করলাম, তারপর মেজারমেন্ট ইয়াগুলো করলাম, কি মেজারমেন্ট, তাই না? জি স্যার তারপর হচ্ছে ওই যে মেথডগুলো করলাম, এরপর হচ্ছে তোমার প্রবলেমসগুলো দেখলাম, প্রবলেমস রিজনস অর প্রবলেমস ইন টাইম প্রসেসিং, আর হচ্ছে ফাইনালি কি দেখলাম প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ হার্ড ওয়াটার, এগুলো আমরা দেখলাম। এখন তাহলে মোটামুটি আমরা পানির বেসিক আইডিয়া, হার্ডনেসের বেসিক আইডিয়া এবং কি প্রবলেম হয়ে থাকে জানা হয়ে গেল। এখন আমাদের তাহলে কি এই প্রবলেমগুলো জেনেই থাকতে হবে নাকি এটা সলভ করতে হবে অথবা হার্ডনেস রিমুভ করতে হবে? সেটার জন্যই হচ্ছে তোমার আজকের যে ক্লাস। প্রথম আছে কি দেখো ওয়াটার সফটেনিং। প্রথমেই আসা তাহলে হোয়াট ইজ ওয়াটার সফটেনিং? হোয়াট ইজ সল্ট সল্টিং স্যার সফেনিং সফেন SOFTERNING ওয়াটার সফটেনিং। এই সফটেনিং মানে কি? হোয়াট ইজ ওয়াটার সফটেনিং? স্যার যে ক্ষতিকারক প্রোডাক্টগুলো এগুলোকে রিমুভ করার জন্য এই প্রসেসটা হ্যাঁ কি ক্ষতিকারক প্রোডাক্টগুলো রিমুভ করার ক্ষতিকারক কি? সব ডিটারজেন্ট যেগুলো তাপ উৎপাদনে বাধা দেয় ওয়াটার হার্ডনেস রিমুভ করার প্রক্রিয়া টু রিমুভ দ্য হার্ডনেস to remove the impurities such as salt, mineral matters, metal of hard water by some desirable process is called water softening. To remove the impurities such as salt, mineral salt and metal salt of hard water which can causes the hardness of water and some desirable process is called water softening. আচ্ছা তাহলে দেখো ওয়াটার সফটেনিং ইজ দ্য রিমুভাল অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। আমরা যদি একটু আইডেন্টিফাই করে বলি টু রিমুভাল দ্য ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, কি বলো? আমাদের উদ্দেশ্যটা কি? ওয়াটার সফটেনিং এর উদ্দেশ্য হচ্ছে টু রিমুভ দ্য ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম মেটালিক ক্যাটায়ন, metallic salt of cation অথবা cation of metallic salts like as calcium and magnesium by the application of certain chemical, electrical, mechanical process. ঠিক আছে? আচ্ছা এখন আসো এইটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই দুটো কি ক্যাটায়ন না? ক্যাটায়ন না? এই দুটো ক্যালসিয়াম, আমরা যে ক্যালসিয়াম কেন বলতেছি? কারণ ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, আচ্ছা ক্যালসিয়াম ক্লোরাইড, এই জাতীয় লবণগুলো আমরা রিমুভ করতে পারি। আচ্ছা ম্যাগনেসিয়াম এর ক্ষেত্রে কি সেম লেখা যাবে? ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, সালফেট, ক্লোরাইড, হ্যাঁ magnesium carbonate এগুলো লেখা যাবে। The to remove the calcium, magnesium, metallic cation from the water
by the application of chemical process and chemical and simple heating process is called water softening process. अच्छा methods of water softening এরপরে কি আছে দেখো কি কি মেথড আছে ছয়টা সোডা লাইম প্রসেস বেস এক্সচেঞ্জ প্রসেস হ্যাঁ এটা প্রথমে আছে কি সোডা লাইম প্রসেস সোডা কোনটা মনে আছে আমি বলছিলাম কিন্তু সোডা কোনটা সোডা লাইম প্রসেস সোডিয়াম কার্বনেট মনে নাই সোডা অথবা সোডিয়াম এটাকে আবার বারবার করতে হবে বুঝলাম না কিছুই তো মনে রাখো না আর কাস্টিক কোনটা কস্টিক সোডা অথবা শুধু কস্টিক সোডিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা এখানে লাইম কোনটা লাইম মানে কি সেটাও বলে গেছো লাইম মানে চুন কুইক লাইম আছে কুইক লাইম আছে না ক্যালসিয়াম অক্সাইড আর তোমার হাইড্রেটেড লাইম আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলো কি তোমরা তো 9th পড়ছো ইন্টারও পড়ছো বিএসসিতে এখনো কেমিস্ট্রিতে পড়তেছো কি শিখতেছো কিছুই তো মনে রাখো না আচ্ছা এক নম্বর প্রসেসটা দেখো এক নম্বর প্রসেস হচ্ছে সোডা লাইম প্রসেস তাহলে ফার্স্ট প্রসেসটা কি সোডা লাইম প্রসেস সোডা কোনটা বলো হচ্ছে ক্যালসিয়াম সোডিয়াম কার্বনেট সোডা কোনটা সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট আচ্ছা লাইম কোনটা লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রসেস বুঝছো এই দুটো দিয়ে আমরা কি করব টেম্পোরারি এবং পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করব আচ্ছা তারপর কি কি আছে প্রসেসগুলো দেখো এখানে লেখা আছে বেস এক্সচেঞ্জ প্রসেস যেটা পারমোটিক প্রসেস বলে তারপর হচ্ছে ডিমিনারেলাইজেশন প্রসেস তারপর আছে তোমার সোডা এলাম প্রসেস অ্যারিয়েশন প্রসেস সিলেশন অন সিকুয়েস্ট্রেশন ঠিক আছে তাহলে কয়টা প্রসেস 6টা প্রসেস আছে আমরা এখান থেকে যতগুলো প্রসেস পারি প্রথম 1 2 3টা প্রসেস আমরা দেখব আর বাকিগুলো সময় পেলে পড়ব প্রথমটা হচ্ছে সোডা লাইম প্রসেস সোডা লাইম কোথায় ইউজ করব কি জন্য ইউজ করব to remove the হার্ডনেস এটা বল আর টু রিমুভ দ্য হার্ডনেস অফ ওয়াটার পানির ক্ষয়টা দূর করার জন্য আমরা সোডা লাইম প্রসেসটা ইউজ করব আর এই ক্ষয়টা দূর করলে পানি সফট হয়ে যাবে দিস ইজ কল্ড সফটেনিং প্রসেস কিসে কি সফট করব পানি তাহলে সোডা লাইমের জন্য আমরা টেম্পোরারি তুমি যে পাত্রে যে পানি নিছো যে বয়লারে হোক অথবা যেটাতে পানি নিছো তুমি কি জানো এটা টেম্পোরারি হার্ডনেস আছে নাকি পার্মানেন্ট হার্ডনেস আছে না স্যার জানি এজন্য আমাদের দুইটা প্রসেস দুইটা কেমিক্যাল ইউজ করতে হবে ফার্স্টে তুমি কি করবা সোডিয়াম কার্বনেট দিবা কোথায় এই পানির ভিতরে তাই না আচ্ছা দেওয়ার পর তোমার কি হয়ে যাবে যদি টেম্পোরারি হার্ডনেস হয় ধরো এর মধ্যে কি আছে তুমি তো জানো না এই পানির মধ্যে কি আছে ক্যালসিয়াম বাই টেম্পোরারি মানে কি বাইকার্বনেট বাইসালফেট বাইকার্বনেট এগুলো থাকবে আচ্ছা আর আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে আমরা দুইটা সল্টকে কনসিডারে নেব আরও অনেক মেটালিক সল্ট ডিজলভ থাকে আমরা ধরবো না সোডিয়াম থাকলে ধরবো না পটাশিয়াম থাকলে ধরবো না
এটাও বলছিলাম যে সোডিয়াম পটাশিয়ামের কোনো লবণ পানিতে দ্রবীভূত থাকলে পানি হার্ড হয় না, ক্ষয় হয় না। এগুলো ভুলে গেছো? হ্যাঁ। তাহলে আমরা এর সাথে তুমি ধরে নিছো টেম্পোরারি পার্মানেন্ট দুই ধরনের মিক্সারই আছে। তাহলে টেম্পোরারি এই জাতীয় লবণ যদি দ্রবীভূত থাকে তাহলে আমরা কি করব? সোডিয়াম কার্বনেট দেব। দেওয়ার পরে কি হবে বলো? আচ্ছা তোমার এখানে আমরা চুন ইউজ করি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ। তাহলে কি হবে বলো? বলো ক্যালসিয়াম কার্বনেট হবে না? আর কি হবে? কার্বন ডাই অক্সাইড হবে? হবে? এটা যদি তুমি সমতা করো তাহলে এখানে এটা দিবি, তাই না? আচ্ছা এরপর যদি তুমি আসো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, তাহলে কি হবে? বলো ম্যাগনেসিয়াম কার্বনেট কেন? ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে তো আছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট হবে। আর কি হবে বলো? ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হবে না? হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা এখানে একটু ভুল হচ্ছে, আবার তোমরা ঠিক বলছো। ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম কার্বনেট হবে, ম্যাগনেসিয়াম না ঠিক আছে ম্যাগনেসিয়াম কার্বনেট হবে না? প্লাস পানি হয়। সেক্ষেত্রে তোমার কি করতে হবে? সমতার জন্য এখানে একটু দিতে হবে। আচ্ছা এরপরে আসো ক্যালসিয়াম এই ম্যাগনেসিয়াম কার্বনেট আবার অধিক্ষেপ করতেছে, সেটা কি করতেছে? ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আবার বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে তোমার কি তৈরি করতেছে? ক্যালসিয়াম কার্বনেট প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওই স্কেল ফরমেশনের জায়গায় আবার চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা অধিক্ষেপ করতেছে, এটা আমরা রিমুভ করতে পারবো। এটা হচ্ছে তোমার লাইম দিয়ে টেম্পোরারি হার্ডনেস রিমুভ করার জন্য লাইম দিয়ে আমরা এইভাবে পানি থেকে হার্ডনেস রিমুভ করতে পারি। এখন যদি পার্মানেন্টের কথা চিন্তা করি, ধরো এর মধ্যে কি আছে? ক্যালসিয়াম সালফেট লবণ দ্রবীভূত আছে, দেখতে পাই না? আচ্ছা সেটার ক্ষেত্রে আমরা কি করবো? জাস্ট এর সাথে ক্যালসিয়াম সালফেট আছে, এর সাথে আমরা হচ্ছে সোডা দিই। তাহলে এখানে কি তৈরি হবে বলো? ক্যালসিয়াম কার্বনেট হবে না প্লাস সোডিয়াম সালফেট। তাহলে ম্যাগনেসিয়াম সালফেট হয়। একই বিক্রিয়া আমি ধরো যদি প্রত্যেকটা ক্লাসে লিখতেছি, তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস সোডিয়াম সালফেট। আবার এই ম্যাগনেসিয়াম কার্বনেট পানির মধ্যে আছে না, সেটা আবার কি করবে? পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, তাই তো? আচ্ছা এইভাবে হচ্ছে আমরা রিমুভ করতে পারি। ওটা ছিল টেম্পোরারি জন্য, যেটা পার্মানেন্ট। হ্যাঁ ওটা টেম্পোরারি হার্ডনেস আর যেটা পার্মানেন্ট। এটা হচ্ছে এই বাইজেক্টিভ থাকলে টেম্পোরারি, আচ্ছা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস রিমুভ করার জন্য। আর পার্মানেন্ট হার্ডনেসের জন্য আমাদের সোডা ইউজ করা হয়। পার্মানেন্ট হার্ডনেসের জন্য সোডা, সোডিয়াম কার্বনেট। আর টেম্পোরারির জন্য কুইক লাইম অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছো রিঅ্যাকশন? সিম্পল জিনিস। এখন দেখো প্রসিডিউর, এটা কিন্তু একটা প্রক্রিয়া, মেথডস অর প্রসেস। এখন দেখো প্রসিডিউর গুলো কি? আমি আঁকাবো না, এখানে বানাবো।
প্রসিডিউরটা দেখো, লাইম সোডা সফটেনিং প্রসেস। লাইম সোডা তোমরা এভাবে লিখতে পারো, যেটা আমরা আগে টেম্পোরারি হার্ডনেসটা রিমুভ করে লাইম দিয়ে তারপরে সোডা, তোমরা এভাবে লিখতে পারো। আচ্ছা, সেটার ক্ষেত্রে হচ্ছে এরকম একটা প্লান্ট লাগে, সোডা লাইম প্রসেসের জন্য এরকম একটা প্লান্ট লাগে। এখানে কি কি দেখো, কয়েকটা ট্যাঙ্ক আছে, কয়েকটা ট্যাঙ্ক আছে, একটা দুইটা চারটা চারটা, তাই না? এই দুটো সেম ট্যাঙ্ক, সেম, আর এই দুটো ডিফারেন্ট, বুঝছো? এটা হচ্ছে তোমার রিজার্ভার। এখানে একটা রিজার্ভার থাকে, যেটাতে কি করা হয়, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, যেটার মধ্যে তোমার পানিটা একদম নিচ থেকে, গ্রাউন্ড থেকে তুলে ওইখানে কিছু সময় 6 থেকে 12 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত ওখানে রেখে দেওয়া হয়, স্টোরেজ করে। দেন সেখান থেকে পানিটা এখানে কি করা হয়, সরাসরি কোথায় দেওয়া হচ্ছে, রিঅ্যাকশন ট্যাঙ্ক। এটা এই দুটোই হচ্ছে রিঅ্যাকশন ট্যাঙ্ক। আচ্ছা, পানি দেওয়ার আগে প্রথম কি করা হয়, দুইটা আলাদা সেপারেটেড ট্যাঙ্কে কি দেওয়া হয়, একটাতে চুন দেওয়া হয়, সোডা দেওয়া হয়, আর একটা কি দেওয়া হয়, একটা স্পেসিফিক রেসিপি মেনটেন করা হয়। আচ্ছা, আরেকটাতে কি দেওয়া হয়, কোগুলেন্ট, সোডিয়াম অ্যালুমিনেট। এটার নাম কি, সোডিয়াম, লিখে নাও, সোডিয়াম অ্যালুমিনেট, এল বলো, এল সোডিয়াম SO2। ঠিক আছে? আচ্ছা, সোডিয়াম অ্যালুমিনেট এটাকে বলে কোগুলেন্ট। কোগুলেন্ট মানে কোগুলেন্ট ওই টাইপের মেটালিক সল্ট যার চার্জটা থাকে ওয়াটারের, মানে ওয়াটার যেরকম চার্জ থাকে তার অপোজিট চার্জ থাকে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কোগুলেন্ট গুলো হচ্ছে নরমালি ওয়াটারের যে ধরনের চার্জ, কোগুলেন্টে তার অপোজিট বিপরীতমুখী চার্জ থাকে। এবং এটার জন্য কি করা হয়, মেটালগুলো পানিতে দ্রবীভূত মেটালিক যে আয়নগুলো আছে, বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়নগুলোকে সেপারেট করার জন্য কাজে লাগে। ঠিক আছে? ডিফারেন্ট অথবা অপোজিট চার্জযুক্ত মেটালিক সল্টকে কোগুলেন্ট বলা হয়, তার মধ্যে সোডিয়াম অ্যালুমিনেট একটা। তাহলে কি করা হয়েছে দেখো, একটা ট্যাঙ্কে কোগুলেন্ট নেওয়া হয়েছে সোডিয়াম অ্যালুমিনেট, আর একটা নেওয়া হয়েছে কি চুন আর সোডা। আচ্ছা, এখন এইগুলো স্পেসিফিক রেসিপি অনুযায়ী কি করা হয়, সলিউশন তৈরি করা হয়। এবং এখানে দেখো একটা মোটর আছে, এই মোটর কন্টিনিউয়াসলি সার্কুলেশন করতে থাকে, একটা স্টাইলার, একটা নাড়ানিকে কন্টিনিউয়াসলি ঘোরাইতে থাকে, যাতে সলিউশনটা স্থির না থাকে, কন্টিনিউয়াসলি নাড়ানো হয়, চামচ দিয়ে নাড়ানো হয় না। আচ্ছা, প্রথমে কি করা হয়, এই দুইটা থেকে পাম্পের সাহায্যে দুইটা রিঅ্যাকশন ট্যাঙ্কে রিকোয়ার্ড অ্যামাউন্ট কোগুলেন্ট এবং সোডা লাইম নেওয়া হয়, এই দুইটা রিঅ্যাকশন ট্যাঙ্কে। তারপরে কি করা হয়, পাইপ লাইনের সাহায্যে ওই দুইটা ট্যাঙ্কে একদম র ওয়াটারটা যেটা রিজার্ভারে ছিল পাম্পের সাহায্যে সেই রিঅ্যাকশন ট্যাঙ্কে দেওয়া হয়। এরপরে এখানে রিঅ্যাকশন চলতে থাকে একটা সার্টেন টাইম পর্যন্ত, পাশাপাশি পুরো ওয়াটারটাকে সার্কুলেশনে রাখা হয় স্টাইলার অথবা পাম্পের সাহায্যে। আচ্ছা, এরপরে এখানে কি হয়, যখন রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যায়, পাইপ লাইনের সাহায্যে দুইটা ফিল্টার্স, এই দুইটা ফিল্টার্স হচ্ছে স্যান্ড বেড, মানে বালির বেড থাকে, স্টক থাকে। এই স্যান্ড বেডের মাধ্যমে যা হচ্ছে এখানে পানিগুলো আস্তে আস্তে নিচে সাকশন হয়ে পড়তে থাকে। কারণটা হচ্ছে কি, ওই যে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এগুলিতে যে প্রেসিপিটেট হয় অদক্ষে, এই যে আমি যখন ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট লিখি, যখন একটা তীর দিই নিচের দিকে, তারপরে কি প্রেসিপিটেশন অদক্ষেপণ হয়, সেগুলো কি হয়, ওয়াটার ইনসলুবল এবং পানিতে মিশে না, বাট পানির ভিতরে ভাসমান অবস্থায় থাকে, ওইগুলো বালির সাথে মিশে আটকে যায়, আর হচ্ছে পিওর বিশুদ্ধ সফট ওয়াটার নিচে পড়তে থাকে। এবং নিচের দিকে এই দুইটা ট্যাঙ্কের নিচের দিকে তোমার হচ্ছে পাইপলাইন থাকে, এবং সেখান থেকে সফট ওয়াটারগুলো নেক্সট প্রসেসের জন্য পাইপলাইনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে তোমার সোডা লাইম প্রসেস। এর যদি অ্যাডভান্টেজগুলো যদি বলি, এটা হচ্ছে সিম্পল প্রসেস, তাই না?
খুবই সিম্পল প্রসেস, কি লাগতেছে এখানে? সিম্পল প্রসেস না, শুধু দুটা কেমিক্যাল লাগতেছে, সস্তা কেমিক্যাল, সোডা আর হচ্ছে চুন। আচ্ছা, আর বিষয়টা হচ্ছে অনেক বেশি পরিমাণ পানি, হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার ক্যান বি সলভ অ্যাট এ টাইম। আচ্ছা, এখানে প্রবলেমটা যদি বলি, প্রবলেমটা হচ্ছে লার্জ ফ্লোর স্পেসেস রিকোয়ার্ড, অনেক বড় জায়গা প্রয়োজন এই ট্যাঙ্কগুলো বসানোর জন্য, অনেক পাইপলাইন সেট আপের প্রয়োজন, আর 100% সফেনিংটা এখানে পসিবল না। এটা হচ্ছে তোমার সোডা লাইম প্রসেস। আজকে শেষ করতে চাচ্ছি, পারবো? আচ্ছা, আরেকটা আছে, দুই নম্বর কি ছিল? এক্সচেঞ্জ বেস এক্সচেঞ্জ প্রসেস। এটা দেখো, বেস মানে কি বলো? বেস হ্যাঁ, বেস কি? এসিড বেসের কথা বলতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ এসিড মানে হচ্ছে যে অম্ল, আর বেস মানে ক্ষার। হ্যাঁ, রাইট। আচ্ছা, বেস এক্সচেঞ্জ প্রসেস এটার ক্ষেত্রে দেখো, এটা যদি সিম্পলি একটু চিন্তা করো, তাহলে হচ্ছে তোমার এটাকে আমরা বিভিন্নভাবে নামকরণ করি। এটা হচ্ছে তোমার 1800 এটাকে আমরা জ্ঞান প্রসেস বলতে পারি। পারমোটিক सबसे बहुत ज़्यादा है पारमोटिक प्रोसेस और जियोलाइट प्रोसेस। তাহলে এটাকে বেস এক্সচেঞ্জকে আমরা এই নামগুলোতে নামকরণ করতে পারি, জ্ঞান প্রসেস, পারমোটিক অথবা জিওলাইট প্রসেস, এগুলো আমরা বলতে পারি। আচ্ছা, জ্ঞান প্রসেস কেন বলতেছি? এই পুরো প্রসেসটা জ্ঞান নামক একজন ডেভেলপ করে ফার্স্ট। This process was developed by GAN. So this process is called GAN process. This method worked based on the paramount or zeolite salt. Zeolite অথবা paramount salt. এটাকে বলা হয় hydrated silicate of sodium and aluminum salt. Zeolite হচ্ছে তোমার কেমন আসতে পারে? What is zeolite? জিওলাইট হচ্ছে সোডিয়াম এবং অ্যালুমিনিয়ামের হাইড্রেটেড সিলিকেট সল্টটাকে আমরা বলছি জিওলাইট। এক্সাম্পলটা দিই, সোডিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম সিলিকেট, বুঝতে পারছো? গরম লাগে? তাহলে এই প্রসেসটার নাম কি করতেছি এখন আমরা? বেস এক্সচেঞ্জ প্রসেস। এটা হলো নাম কি? জ্ঞান জিওলাইট পারমোটিক প্রসেস। যদি তোমার আসে describe the working procedure of zeolite process অথবা paramount process, তাহলে সেম প্রসেস। প্রথমে লিখে নেবে যে this process is based on the zeolite salt. Zeolite salt is the hydrated silicate of sodium and aluminum metal. ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে দেখো, এখানে কি আছে? সোডিয়াম অক্সাইড, তাই না? এটার নাম কি? সোডিয়াম। এটা কিন্তু কমপ্লেক্স হয়, তোমরা
অ্যাসিড কমপ্লেক্স কোথায় জায়গায় জাস্ট এখানে ছিল পড়ো না, কোথাও পড়ো না। বসি তো অনেক আগে সোডিয়াম অক্সাইড, এটার নাম কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা কি? সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন অক্সাইড। আর এটা কি? এটা পানি। আচ্ছা, এই পুরোটা মিলে কি হচ্ছে একটা সল্ট, পুরোটা কমপ্লেক্স কম্পাউন্ড। বুঝছো না? আচ্ছা, পুরোটার নাম হচ্ছে কি? জিওলাইট। বুঝছো? এবং এই এই পুরোটাকে সংক্ষিপ্তভাবে লেখা হয় জেড দ্বারা। তাহলে কি হবে? Na2O Z লেখা যাবে না? যাবে। এখানে x y z হচ্ছে এগুলা সংখ্যা আছে। আচ্ছা, এখন আসো, when geolator basation complexes are brought in contact with hard water, following reaction will be occurred. আচ্ছা, ধরো শেষ করে দেবো, পানি নিছো, পানির মধ্যে টেম্পোরারি আর হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস আছে, তাই না? টেম্পারেচারের জন্য হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, আর পার্মানেন্টের জন্য ক্যালসিয়াম সালফেট। এই তিনটে লবণ আছে, আছে না? আচ্ছা, তাহলে দেখো, এখন আর লিখতেছি না, ভালো লাগতেছে না। ক্যালসিয়াম বাইকার্বনেট আছে পানিতে, এর মধ্যে তুমি কি দিবা? জিওলাইট দিবা। সোডিয়াম জিওলাইট, এই পার্টটা একটু বলছিলাম, মনে আছে? দিয়ে দিলে কি হচ্ছে? ক্যালসিয়াম জিওলাইট হয়ে যাচ্ছে, সোডিয়াম কার্বনেট হচ্ছে, পানি হচ্ছে। দেখো, ক্যালসিয়াম জিওলাইট পানিতে আমরা বলছিলাম, পানিতে যদি সোডিয়াম জাতীয় কোনো, সোডিয়াম মেটালের কোনো ধরনের, সোডিয়াম ধাতুর কোনো ধরনের লবণ থাকে, পটাশিয়ামের কোনো লবণ থাকে, তাহলে পানি ক্ষয় হয় না। বলতে কি বললাম? পানিতে সোডিয়াম আর ক্যালসিয়াম হ্যাঁ, পানিতে সোডিয়াম আর সোডিয়াম পটাশিয়াম ধাতুর লবণ থাকলে আমরা ক্ষয় বলি না। আবার বলো, বলো সোডিয়াম পটাশিয়াম বলো। তাহলে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড যে এই যে জিওলাইটটা ছিল, সেটাকে জিওলাইট আছে। জিওলাইটকে ডেফিনিশনে আমরা বলছিলাম কিসের? সোডিয়াম অক্সাইডের হাইড্রেটেড সিলিকেট অফ সোডিয়াম এন্ড অ্যালুমিনিয়াম, তাই না? সেটা তো নাই, তাহলে জিওলাইটটা আছে এখন, ক্যালসিয়াম জিওলাইট হয়ে গেছে না? আচ্ছা, সেম ভাবে যদি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থাকে তাহলে ম্যাগনেসিয়াম জিওলাইট হয়ে গেল, আর এটা পানিতে থাকলে এটা থাকলে কোনো সমস্যা নেই। এখন আসুন, এইভাবে এই বাইকার্বনেট জাতীয় কোনো লবণ আর আছে এখানে, আর পুরো জিনিসগুলো জিওলাইট হয়ে যাচ্ছে না? এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুইটা আমাদের উদ্দেশ্য ছিল কি? ওই যে সাপোর্টিং এর ডেফিনিশনে বলছিলাম, ক্যালসিয়ামকে আর ম্যাগনেসিয়াম আয়নকে সরানোর ব্যবস্থা করা পানি থেকে। আমরা জিওলাইটের সাথে আটকে দিচ্ছি না? আচ্ছা, পানিতে আছে আটকেছে? আচ্ছা, আর এটা যদি পানিতে থাকে সমস্যা? এটা আমরা বিভিন্ন ভাবে এটা রিমুভ করে ফেলতে পারবো সহজে। আর টেম্পোরারি হার্ডনেসের ক্ষেত্রে দেখো, পানিতে কি আছে? ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট। এটার ক্ষেত্রে দেখো, জিওলাইট পানিতে দিয়ে দিলাম, সে কি করতেছে? সেম প্রসেস করতেছে না? সোডিয়াম জিওলাইটটা কনভার্ট হয়ে ক্যালসিয়াম জিওলাইট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ম্যাগনেসিয়াম জিওলাইট হয়ে যাচ্ছে। আর সোডিয়াম সালফেট থেকে সমস্যা পানিতে? প্রথমে বলে দিয়েছি সোডিয়াম পটাশিয়াম কিছু থাকলে সমস্যা নেই, বুঝছি? আচ্ছা,
In what Z is an abbreviation for the aluminum oxide, silicon oxide, and হচ্ছে কি পানি। ওই যে ওইটুকুন আমি Z ধরে নিয়েছি। আচ্ছা, the soft water obtained from this base section process is 0 to 20 degree hardness or luminous. So, after a long time, the whole of the sodium in base section substance is replaced by calcium or magnesium. It is said to be exhausted because it will not soften any hard water more than it has to be generated. কথা বুঝছো? ধরো এখানে তুমি জিওলাইট দিচ্ছ, কন্টিনিউয়াসলি ধরো এখানে এটা পুরোটাই জিওলাইট ছিল, এখন সেটা সবগুলি প্রসেস হওয়ার পরে সবগুলি ক্যালসিয়াম জিওলাইট হয়ে গেছে, ম্যাগনেসিয়াম জিওলাইট হয়ে গেছে। তাহলে আবার নতুন কোনো পানি কি ও সফেনিং করতে পারবে? পারবে, কারণ তো সোডিয়াম জিওলাইট আর নাই, সব কনভার্ট হয়ে গেছে ক্যালসিয়াম জিওলাইটে আর ম্যাগনেসিয়াম জিওলাইটে। সেটা হচ্ছে তখন রিজেনারেট করতে হয়। কিভাবে করতে হয় এটা দেখে শেষ করে দেব, তার আগে একটা জিনিস দেখাই। এই যে জিওলাইটটা দেখতেছ না তোমরা, জিওলাইটের মধ্যে সোডিয়াম অক্সাইডের পরিমাণ থাকে 17%, অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ থাকে 28%, সিলিকনের পরিমাণ থাকে হচ্ছে 33%, আর পানির পরিমাণ থাকে তাহলে কত? হ্যাঁ বাকি যত বাকি কত? 22% মতো আছে। এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা দেখলাম যে কন্টিনিউয়াসলি ধরো এখান থেকে তুমি পানি দিচ্ছ, পানিটা জিওলাইটের সোডিয়াম জিওলাইটের মাধ্যমে ট্রিট হয়ে জাস্ট পানিগুলো এইভাবে বের হয়ে যাচ্ছে, আর পানির মধ্যে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ছিল সেগুলো হচ্ছে জিওলাইটের সাথে মিশে ক্যালসিয়াম জিওলাইট হচ্ছে ম্যাগনেসিয়াম জিওলাইট হয়ে যাচ্ছে। আর এই তাহলে কন্টিনিউয়াস এভাবে কিছুক্ষণ 8-10 ঘন্টা অথবা 12-24 ঘন্টা এই পানি প্রসেস করতে করতে একসময় সব জিওলাইট হচ্ছে ক্যালসিয়াম, সোডিয়ামটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হয়ে যাচ্ছে। তখন এই একটা সার্টেন টাইম পরে পুরো প্লান্টটাকে রিজেনারেট করতে হয়। তখন কি করতে হয়, এই র ওয়াটার হলো বাদ দিয়ে একটা সলিউশন বানিয়ে নিতে হবে 10% সোডিয়াম ক্লোরাইড। কিসের? সাধারণ লবণ। আচ্ছা, এই সোডিয়াম ক্লোরাইডে 10% এর আরেকটা ট্যাঙ্কে সলিউশন করতে হবে। সেই সলিউশনটা আবার এর মধ্যে দিয়ে চালনা করা হয়। তখন চালনা করলে কি হয়? তাহলে এই যে ক্যালসিয়াম জিওলাইট হয়েছে না, সব ম্যাগনেসিয়াম জিওলাইট হয়েছে না। আমরা একটা দেখি, এর সাথে যখন এই সোডিয়াম ক্লোরাইডের যৌগ দিবা তখন কি হবে? তখন হবে সোডিয়াম জিওলাইট প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এইগুলো আবার নতুন করে সোডিয়াম জিওলাইট হয়ে গেল না? তাহলে পুরো প্ল্যান্টটা আবার প্রসেস করার জন্য ইয়ে হয়ে গেল না, কি বলে অ্যাক্টিভ হয়ে গেল না? এইভাবে আমরা একটা সার্টেন সাইকেল পরে, সাইকেল অফ ওয়াটার প্রসেস করার পরে আমাদেরকে এই পুরো প্ল্যান্টটাকে সোডিয়াম ক্লোরাইডে 10% সলিউশন দিয়ে রিপ্রসেস করে মানে রিজেনারেট করে নিতে হয়। কি রিজেনারেট করতে হয়? জিওলাইট। কারণ পুরো জিওলাইটটা পানি সফট করতে করতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম জিওলাইট হয়ে যায়, সেটাকে আবার আগের ক্রমে আনতে হবে, কোন করবে? সোডিয়াম জিওলাইট। আচ্ছা, আর কিছু? তাহলে একটা ছোট্ট একটা টপিক আছে, পড়া শেষ করে ছোট্ট একটা, এই চ্যাপ্টার শেষ। এরপর আমরা সাবানে চলে যাব। মাথা ঘুরে আসছে। শেষ শেষ 2টা মিনিট। তোমরা যে ঘরে পাচ্ছ না, হয়তো কোনো আশেপাশে কোনো ফ্লোরে কোনো রুমে অথবা পাশের বিল্ডিংয়ে কোনো বাচ্চা অথবা মেয়ে চিল্লায় উঠছে অথবা একটু কান্না করে উঠছে, এটা জানিস? স্যার আপনি একটু পোস্ট দিতেছেন করে। হ্যাঁ এগুলো তো স্যার মানে ফ্যামিলি ভাষা না। হ্যাঁ, ভয় কোনো কারণ নেই। পুলিশটা একটু বলে দিলাম না, চলো ভয় লাগে। তুই যে পাইছিস তুই স্যার এই ব্যাগলে নোট
বুঝেছে শুধুমাত্র আমি বুঝেছি যদি পুরুষ তুই খাতা নেই এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা থাকবে এই যে ফিগারটা লিখলে পরীক্ষায় ফিগারটাকে ড্র করতে দিবে সহজ না বেশি জমা বেশি সহজ একটু বেশি সহজ স্লাইডে আছে না স্লাইডে আছে না একটু ভালোভাবে ডিজাইন করা আছে কালারটা কালার দিতে হবে ক্লাসে WTP বুঝো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা তো হবে ওই যে করাইছিল হ্যাঁ আর ইটিপি মানে কি স্যার ইলেকট্রিক ট্রিটমেন্ট প্ল্যান্ট হ্যাঁ ইফ্লুয়েন্ট দেখো একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি ওয়ার্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিজে ওয়াটার যে ম্যানেজমেন্ট করা হয় সেই ওয়াটার ম্যানেজমেন্ট অথবা ওয়াটার ট্রিটমেন্ট যে প্ল্যান্টগুলো কেমন হয় সেটা দেখো প্রথমে হচ্ছে পাম্পের সাহায্যে এখানে কি থাকে পাম্পের সাহায্যে কি করা হয় টিউবওয়েল ডিপ টিউবওয়েলের সাহায্যে সরি র ওয়াটার ফ্রম ডিপ টিউবওয়েল থেকে তুমি পাম্পিংয়ের মাধ্যমে হোক যেভাবে হোক কি করতে পারো পানিটা তুলতে তোলার পরে গ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে মিনিমাম আমি 6 থেকে 12 ঘন্টার কথা বলছিলাম মিনিমাম 6 ঘন্টা পানিটাকে রেখে দিতে হবে রিচার্জ হবে আচ্ছা এখান থেকে তুমি কি করবা পাম্পের সাহায্যে প্লান্টে নিতে হবে প্লান্টে যেখানে ট্রিটমেন্ট হবে দুইটা ট্রিটমেন্ট মেথড শিখলাম না আজকে সোডা লাইন আরেকটা হচ্ছে বেজ এক্সেস অথবা পারমোট্রিক অথবা জিও লাইন আচ্ছা সেখানে ট্রিটমেন্ট হওয়ার পরে এই পানিটা পাইপলাইনের সাহায্যে বয়ে যাবে একটা ট্রিটেড ট্যাঙ্কে যাবে যেখানে বিশুদ্ধ সফট ওয়াটার রাখা হয় দেন এখান থেকে তুমি পাইপলাইনের সাহায্যে তুমি ডাইন ফ্লোরে দিয়ে দিতে পারো যেখানে লোক হচ্ছে আর বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে আমরা কি করতে পারি না ওই যে ট্যাঙ্কে নিতে পারি সেখান থেকে সব জায়গায় পানি ওভারহেড প্রেশারের মাধ্যমে যায় হ্যাঁ প্রেশার ভেসেলের মাধ্যমে পোস্টার ইয়ার মাধ্যমে আমরা এগুলো করতে পারি এটা হচ্ছে এই ধরনের প্রসেস
করা হয়ে থাকে। আচ্ছা, এই দুটা নোট তোমরা হচ্ছে সুন্দর করে ছবি তুলে গ্রুপে দিবে।